স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। আগের দিনে 20টা প্রশ্ন হয়ে গেছিল, 21 থেকে হবে। 21 এর কোশ্চেন আছে, গান্ধী ইজ দ্য কোর প্রিন্সিপাল। আচ্ছা, কিসের ক্লাস এটা? যে গান্ধীর ক্লাস করছি, গান্ধীর এমসিকিউ। গান্ধী ইজ দ্য कोर प्रिंसिपल बिहाइंड सत्याग्रह अकॉर्डिंग टू गांधी। सत्याग्रह के पीछे गांधी के मुख्य सिद्धांत क्या है? ऑप्शन ए फिजिकल फोर्स टू रेसिस्ट अनजस्टिस, ने अन्याय का प्रतिरोध करने के लिए शारीरिक शक्ति लगबे, ना कि लव फॉर ट्रूथ एंड नॉन वायलेंस, सत्य और अहिंसा के प्रति प्रेम, ना यूज ऑप्शन सी यूज फॉर आर्म्ड रेसिस्टेंस মানে সত্যাগ্রহ প্রতিরোধ का उपयोग, না ডি মোর দ্য দবাব, নান অফ দবাব, কি হবে? বি হবে দিদি, লাভ ফর ট্রুথ এন্ড ভায়োলেন্স। সবার উত্তর ম্যাডাম বি, বি হবে। একদম বি। According to Gandhi, Satyagraha is rooted for the love, in the love for truth, সত্য, and practice non-violence, অহিংসাকে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা হচ্ছে মেন যে লক্ষ্য, সেটা হচ্ছে সত্য, এবং রাস্তাটা হবে অহিংস উপায়। ইট ইজ দ্য অ্যাবাউট স্পিরিচুয়াল ফোর্স অ্যান্ড নট ফিজিক্যাল ফোর্স। একজন সত্যাগ্রহীর যে কি কি ক্যারেক্টারিস্টিক্স, যেমন সত্যাগ্রহীকে কি হতে হবে, মেন্টালি তাকে স্ট্রং হতে হবে, তাকে সবসময় সত্যের পথ অবলম্বন করতে হবে। ফিজিক্যালি যে স্ট্রং না হলেও, এটা প্রশ্ন এসেছিল নেটে দেখবার। আচ্ছা, যে সত্যাগ্রহী সে যদি ফিজিক্যালি স্ট্রং না হয়ে, না ফিজিক্যালি সে স্ট্রং না, বাট মেন্টালি সে স্ট্রং, সে কি সত্যাগ্রহী হতে পারবে? ইয়েস, সে সত্যাগ্রহী হতে পারবে। সত্যাগ্রহী হওয়ার জন্য সত্যের পথ অবলম্বন করতে হবে, এবং তাকে অহিংস পথে চলতে হবে। ফিজিক্যালি স্ট্রং অতটা গুরুত্বপূর্ণ নয়, তাকে মেন্টালি স্ট্রং হতে হবে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু গান্ধী, হাউ ডাজ এ সত্যাগ্রही डील विथ एन अनजस्ट लॉ। মানে गांधी के अनुसार सत्याग्रही एक अन्यायपूर्ण कानून से कैसे निपटता है, মানে কিরকম করে ডিল করবে। যদি আমি একজন সত্যাগ্রহী, যদি আমার সামনে কোনো কিছু অন্যায় হয়, আমি কিভাবে সেটা ডিল করবো অন্যায়টাকে, এরা হলো কোশ্চেন। অপশন এ, তোমার কথা শোনা গেল না, তুমি একবার লেফট হয়ে আবার জয়েন করো তো দেখি। ऑप्शन ए बाय यूजिंग आर्म्ड रेसिस्टेंस टू रिपील द लॉ, মানে কানুন को রদ करने के लिए সশস্ত্র প্রতিরোধ का उपयोग करके, মানে হচ্ছে তুমি মানে কোনো যন্ত্র নিয়ে বা মারপিট করে, মানে একদম প্রতিরোধাত্মক তুমি হবে, প্রতিরোধ করবে। নাকি অপশন বি বাই অ্যাকসেপ্টিং দ্য পানিশমেন্ট উইদাউট কমপ্লেইং উইথ দ্য আনজাস্ট ল, মানে যেটা আনজাস্ট ল, অন্যায়পূর্ণ যেটা কানুন বা নিয়ম, সেটাকে বলছে অন্যায়পূর্ণ ভাবে কোনো নিয়ম ফলো না করে আমি তাকে শাস্তি দেবো। যেমন হচ্ছে অন্যায়পূর্ণ কানুন কা পালন না করতে হুয়ে দণ্ড কো স্বীকার করকে, এটা হবে। নাকি অপশন সি বাই কনভিন্সিং আদার্স টু डिसओबे द लॉ, মানে কানুন কো উল্লঙ্ঘন করনে কে লিয়ে। পানিশমেন্ট উইদাউট কথা লেখা আছে, শাস্তি ছাড়া। একদম, এটা হবে অপশন বি। তাহলে সত্যাগ্রহী কি করবে? সত্যাগ্রহী ডাজ নট ইউজ ফিজিক্যাল ভায়োলেন্স টু রেসিস্ট আনজাস্ট, মানে আমি কোন রকম কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্সের দিকে যাওয়া যাবে না সত্যাগ্রহীকে, বাট রেদার রিফিউজেস দ্য কমপ্লে উইথ ইট এন্ড দ্য willingly accept the punishment. This demonstrates spiritual force and the self sacrifice, মানে ইহা आध्यात्मिक शक्ति और आत्म बलिदान का प्रदर्शन है सत्याग्रही का। नेक्स्ट क्वेश्चन, which of the following is ম্যাডাম not, হিন্দি কোশ্চেনটা কেন বলেন? এই এটা বলবো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কোশ্চেনটা মানের আগে প্রথমে বলে দেব যে गांधी के अनुसार सत्याग्रही एक अन्यायपूर्ण कानून से कैसे निपटता है, মানে অন্যায়পূর্ণ যদি কানুন বা নিয়ম থাকে, সেটা থেকে ও কিভাবে ডিল করবে, অন্যায়পূর্ণ কানুনটাকে কিভাবে ডিল করবে। এখানে হচ্ছে উত্তরটা হচ্ছে অন্যায়পূর্ণ কানুন কা পালন না করতে হুয়ে দণ্ড কো স্বীকার করকে। মানে কি প্রবলেমটা কি সেটা বললে আমার বলতে সুবিধা হয়, মানে কি বুঝতে প্রবলেম হচ্ছে।
মানে এটা সত্যাগ্রহীর মানে सत्याग्रही एक अन्यायपूर्ण कानून से कैसे निपट आता है হুম। তা মানে এই কি অপরাধমূলক কি কাজ করলে মানে এটা কি ডিল ডিল না কি বলছেন? হ্যাঁ, যদি যদি আমি একজন সত্যাগ্রহী, ঠিক আছে? এবার আমার সামনে যদি অন্যায়পূর্ণ কোনো নিয়ম হচ্ছে বা নিয়ম আছে, যেই যেই নিয়মটা বা হুম। যেই কাজটা যেই লটা চলছে সেটা অন্যায়, সেটার সাথে আমি কিভাবে ডিল করব? যদি আগদা বাংলা আমরা বলি না, ইংলিশ কথা বলি, ডিল আমরা কিভাবে করব আনজাস্ট আনজাস্ট লয়ের সাথে, মানে যেই লটা জাস্টিস পূর্ণ না, তখন কি করব আমরা? কি মানে ফিজিক্যালি তাকে হার্ম করব? অন্যায়কে মানে অন্যায়কে স্বীকার করবো না, তার বিরুদ্ধে মানে দণ্ড শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু সেটা অন্যায়পূর্ণ ভাবে তাহলে দেব না, সেটাই বলছে। মানে ফিজিক্যালি আহ, গান্ধীর মতে কি সবসময় কিন্তু ফিজিক্যালি কাউকে আঘাত করা থেকেও বিরত থাকে। তাই বলছে যে অন্যায়পূর্ণ কানুন কা পালন না করতে হবে, মানে যেটা অন্যায়পূর্ণ কানুন সেটা আমি সত্যাগ্রহী হয়ে কি পালন করব? এক নাম্বার করব না। তাহলে আমি অন্যায়পূর্ণ না না, করতে हुए মানে অন্যায়পূর্ণ আইনটা ফলো করব না, তার সাথে দণ্ড কো স্বীকার করকে, ঠিক আছে? এবং এবারে যদি আমি অন্যায়পূর্ণ কোনো এবং কিছু দণ্ড কাজ, মানে তো শাস্তি। শাস্তি, এবারে আমি যদি কোনো কাজ করে দিই, তাহলে আমি যদি কোনো অন্যায়পূর্ণ কাজ করি, তাহলে আমাকে স্বীকার করতে হবে, আমাকে দণ্ডটা স্বীকার করতে হবে। এবং লোক যদি করে তাহলে তাকেও আমাকে দিতে হবে হ্যাঁ অন্যায়। ম্যাডাম, বুঝতে পেরেছি। হুম। মানে অ্যাকচুয়ালি এই কথাটা মনে রাখতে হবে যে সত্যাগ্রহী ডাজ নট ইউজ ফিজিক্যাল ভায়োলেন্স, ফিজিক্যাল ভায়োলেন্স ইয়ে করবে না। सत्याग्रही अन्यायपूर्ण कानून का विरोध करने के लिए शारीरिक हिंसा का प्रयोग नहीं करता है, शारीरिक हिंसा प्रयोग करबे नहीं, बल्कि इसका पालन करने से माना करता है और स्वेच्छा से दंड को स्वीकार करता है। মানে স্বেচ্ছায় যে করবে দণ্ড অপরাধ তাকে স্বীকার করে নিতে হবে এবং মানা করতে হবে। ইহা আধ্যাত্মিক শক্তি और আত্ম বলিদান কা প্রদর্শন है। যদি বলা হয় যে আমি আমি আমার আত্মার কতটা বল রয়েছে, একটা গোদা বাংলায় কথা আছে না, যে যে অন্যায় করে যে অন্যায়টা স্বীকার করে নিতে পারে, বা যার মধ্যে কাজ ভুল কাজ করে সে নিজেকে একদম বিবেক দংশনে ভোগে, সেটা হচ্ছে বড় শাস্তি। তো গান্ধী যেন এরকম ধরনের শাস্তি দিতে চাইবে, তাকে শারীরিক ভাবে শাস্তি না দিয়ে। বলছে আধ্যাত্মিক শক্তি যার যত বড় সে তত তার নিজের ভুলটা স্বীকার করে নেয়। যদি একটা জ্ঞানী মানুষের ভুল বলে দেওয়া হয় যে দিদি বা স্যার বা ম্যাডাম বা ঘরের জেঠি কাকি যাই হোক, সে যদি তার সত্যি প্রকৃত জ্ঞানী হয় না, তাকে যদি তার ভুলটা ধরিয়ে দেওয়া হয় সে কিন্তু মেনে নেয় সেটা, এবং সেই ভুলটা দুবার না করে এবং তাকে থ্যাঙ্কস জানায় যে তুমি এটা আমাকে ধরিয়ে দিলে। কিন্তু যদি একটা মূর্খ মানুষকে যদি বলা হয় সে কিন্তু গুসা করে। তাহলে এখানে এইভাবেই বলছে যে আধ্যাত্মিক শক্তি যার যত, সে কি করে, সে যদি ভুল করে সে ভুলটা মেনে নেবে, স্বীকার করে নেবে, স্বীকার করতে তার কোনো বাধা নেই, সত্যাগ্রহী এই গুণগুলো থাকবে। এবং শারীরিক ভাবে যদি অন্য কেউ ভুল করে তাকে শারীরিক ভাবে আমরা হিংসাত্মক ভাবে তাকে আমি মানা করব, মানে মানা করতে পারবো না। এবং তাকে এমনি কিন্তু তাকে মানা করবো যে এটা পালন করা তার উচিত না, এবং স্বেচ্ছায় সে যেন দণ্ডটা নিয়ে নেয় বা আমি দণ্ডটা গ্রহণ করব আমি যদি সত্যাগ্রহী হই। নেক্সট কোশ্চেন যাই এবার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ সত্যাগ্রহী ইজ এ ডেসক্রাইব বাই গান্ধী। গান্ধী যেসব সত্যাগ্রহী, একজন সত্যাগ্রহী কেমন হবে তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে বললাম। এখানে বলছে কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়, মানে এখানে দুটো কোশ্চেন আছে, নয় মানে দুটো আছে, এক যেটা নয় সেটা খুঁজে বার করবো, আর দুসরা কি, যেগুলো যেগুলো অপশন গুলো উত্তর হচ্ছে না মানে সেগুলো হচ্ছে গান্ধীর মতে সত্যাগ্রহীর ক্যারেক্টারিস্টিক্স, এটা মনে রাখতে হবে। কিন্তু নেক্সট কোশ্চেন আসতেই পারে যে গান্ধীর মতে সত্যাগ্রহীর ক্যারেক্টারিস্টিক্স কি কি, তখন আমরা অল অফ দ্য অ্যাবাভ করে দেবো। বা এ বি সি সি ডি যদি একটা অপশনে থাকে, যে অপশন এ রইলো শুধু এ, অপশন বি এ তে আনসার রইলো এ বি সি, এরকম যদি থাকে তাহলে বিটা তখন চুজ করবো। এরকম করে নেটে কোশ্চেন আসে। আর বিপিএসসি তে কি করে দেয়, তার বদলে অল অফ দ্য অ্যাবাভ অপশনটার পরিবর্তে এরা কি করেছে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ করে দিয়েছে, একই ব্যাপার। অনেকের একটা সমস্যা হয় যে বিপিএসসির জন্য তৈরি, নেটের জন্য তৈরি আলাদা কেন? হ্যাঁ, কিছু কোশ্চেন রয়েছে বিপিএসসি আলাদা প্যাটার্নে করে, এই যেমন এই কোশ্চেন এইভাবে সলভ করাচ্ছি এই প্যাটার্নে আসে, বাট টপিকটা তো একই, জিনিসটা তো একই। আমি নিজেই তো নেটের সিলেবাসটা আমার পুরো 100% খতম ছিল, সেখান থেকে আমি পাস করে ফেলেছি। তো অতএব ওই নেট আর বিপিএসসি বিরাট আলাদা করে দেখার কিছু নাই, শুধু অপশন দুটোই থাকে, নান অফ দ্য অ্যাবাভ আর এইটা অল অফ দ্য অ্যাবাভ না করে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ দিয়েছে, আর কিছু না। আর এটা চারটা অপশন, ওটাই চারটা অপশন, এটা পাঁচটা অপশন। আচ্ছা, এটা উত্তরটা দাও, এটা আশা রাখছি তোমরা সবাই উত্তর ম্যাডাম দিয়ে দিয়ে দেবে। হবে। বাকিরা আনসার দাও।
ম্যাম সি হবে। বিং ফেয়ারলেস, নির্ভীক হোনা, ভয় থাকতে হবে তাহলে বলছো সত্যাগ্রহীর মধ্যে? সত্যাগ্রহী নির্ভীক হবে, মানে ভয় শূন্য হবে না হবে। দিদি, ভয় নির্ভীক হতে হবে। হ্যাঁ, একদম নির্ভীক হতে হবে। বুকে বল থাকো, বুকে বল নিয়ে হুম, সাহস নিয়ে চলে যাও। নির্ভীক হতে হবে, নির্ভীক একদম হতে হবে। একদম সেটা গান্ধীজিকে দেখো আর ভেবে দাও, গান্ধীজির ওই 4টা হাড় নিয়ে পাঁজরা গুলো বেরিয়ে গেছে, ওই হাড় পাঁজরা বেরোনা মানুষটাই কি করেছে, একদম নির্ভয়ে এগিয়ে চলেছে। তাহলে সত্যাগ্রহীকে হতে হবে একদম নির্ভয় যুক্ত, এবং সেলিবেসি ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং তার মধ্যে মানে সম্পত্তির লোভ হওয়া চলবে না, এবং তার মধ্যে সম্পত্তি যদি বেশি থাকে আশেপাশে নেইবার মানে যারা প্রতিবেশী তাদেরকে বিলিয়ে দিতে হবে। বলছে কেন আমরা ফোর্স করে তোমার সম্পত্তি জোর করে নিয়ে আমি অন্যদেরকে দেবো? তুমি এরকম হও না, তোমার আত্মার পরিবর্তন করো, মনের পরিবর্তন করে দাও। ঠিক আছে, আত্মা পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের কথা বলেছে গান্ধীজি। গান্ধীজি বলছে তোমার যেটা যতটুকু দরকার ততটুকু নাও, বাকি সম্পত্তি তুমি স্বেচ্ছায় দান করে দাও। তাহলে এবার কোশ্চেন আসতে পারে যে এখানে একটা অপশন যদি থাকতো, সে কি সম্পত্তিকে একাঠা করার কথা বলবে? যেখানে অপশন থেকে ওইটাই আছে কি অ্যাকুমুলেটিভ ওয়েলথ, এই যেখানে বলে দিয়েছে কারণ কে লিয়ে ধন একাঠা করতে হবে। সত্যাগ্রহী হতে গেলে কি প্রচুর সম্পদের মালিক হতে হবে? না, কোনো সম্পদের মালিকের দরকার নাই। এবার বেশি টাকা থাকলে তার লোভ হওয়া চলবে না, সম্পদের প্রতি লোভ থাকা চলবে না সত্যাগ্রহী। তাহলে আনসার কি হলো? বি। বোঝা গেল? যে বললে হয়তো না বুঝে বলে দিয়েছো, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, আসলে মিনিংটা বুঝতে পারিনি আমি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সমস্যা হয় আমাদের। দেখো, গান্ধী emphasized that সত্যাগ্রহী must be willing to embrace poverty not for driven by the desire for the wealth। মানে गांधी ने जोर दिया कि एक सत्याग्रही को गरीबी को अपनाने के लिए तैयार होना चाहिए। মানে अपनाने के लिए মানে হচ্ছে যে গরিব মানে গরিবই হব, এই গরিব ভাবি আমি জীবন চালাবো, এটাকে আপন ভেবে নিতে হবে। গরিব তো কি হয়েছে, এরকম একটা মেন্টালিটি তৈরি করে নিতে হবে তাকে। মানে যে 4টা গুণের মধ্যে পড়ে যাচ্ছে দিদি, আপনি যে ক্লাসটাতে দিয়েছিলেন, ব্রহ্মচর্য পালন করতে হবে, হ্যাঁ দরিদ্রতা গ্রহণ করতে হবে, হ্যাঁ আর সত্যকে সবসময় স্বীকার করতে হবে। হ্যাঁ একদম। তাহলে गांधी ने जोर दिया कि एक सत्याग्रही को गरीबी को अपनाने के लिए तैयार रहना चाहिए और धन की इच्छा से प्रेरित नहीं होना चाहिए। যে আমার ধন চাই, প্রচুর বড় লোক হবে এরকম হওয়া চলবে না। অন্য গুণों में ব্রহ্মচর্য, নির্ভীকতা और সত্য के प्रति निष्ठा शामिल होना चाहिए। মানে ব্রহ্মচর্য হতে হবে এবং নির্ভীক থাকতে হবে এবং সত্যকে যে কোনো টাইম গ্রহণ করতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন, হোয়াট রিলেশনশিপ, আগের দিনের যে ক্লাসটা ছিল অবশ্যই ওটা গড সম্পর্কে কোশ্চেন গুলো ছিল, ওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসে যে 20টা কোশ্চেন আছে, টোটাল 40টা কোশ্চেন দেখেছি, এই 20টা কোশ্চেনের মধ্যে আর আগের দিনের কোশ্চেনে গড সম্পর্কে যে কোশ্চেন গুলো ছিল এগুলোর মধ্যে কোশ্চেন পাবে। আজকে 20টার মধ্যে অন্তত চোখ বন্ধ করে একটা কোশ্চেন পাবে, যদি কনসেপ্টটা মাথায় নিয়ে নাও। হয়তো কোশ্চেনটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবে। দেখো আমি এই কোশ্চেনটা যে রয়েছে, এই কোশ্চেনটাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করা হয় সত্যাগ্রহী সম্পর্কে, মানে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু উত্তর করতে হবে, এরকম মেন্টালিটি। আর এই যে এত এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি না, এটা যে কতটা হেল্পফুল যখন পরীক্ষা দিবে তখন বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট রিলেশনশিপ ডাজ গান্ধী এস্টাবলিশ বিটুইন মিনস অ্যান্ড এড? এটা বলো তো মিতালি, হোয়াট ইজ মিনস আর হোয়াট ইজ এন্ড অ্যাকর্ডিং টু গান্ধী? ক্যান ইউ এক্সপ্লেন মি? ম্যাম প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের, তাই ওই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে তো, যে বলছে ম্যাডাম বেরিয়ে কি গেছে হবে? সে বলো আনসারটা বি আছে, ঠিক আছে। আমি বলছি হোয়াট ইজ দ্য মিনস এন্ড হোয়াট ইজ এন্ড অ্যাকর্ডিং টু গান্ধী। বলবো দিদি? না না, ও যে বলবে বেরিয়ে গেছে বললেও বলবে, কে বুঝতে পারছে না আমি গলা থেকে। ম্যাম বলো। ম্যাডাম আমারটা ঠিক হয়নি? ম্যাম আমি ভুল বলবো, কখন বললাম? আমি জানতে চাইছি ওর মতে। হ্যাঁ বলছি এন্ডসটা হচ্ছে লক্ষ্য আর মিনসটা হচ্ছে উপায়। একদম। তাহলে এন্ডটা কি বলবো আমরা? কোনটা হবে এন্ড? ট্রুথ এবং অহিংসা, কোনটা এন্ড হবে কোনটা মিনস হবে? নন ভায়োলেন্স আর ট্রুথ, এই দুটো কোনটা কোনটা হবে? এখন ট্রুথটা এন্ড হবে, নন ভায়োলেন্ট মিন হবে। একদম। ও সরি, হ্যাঁ, নন non ভায়োলেন্স হবে মিনস, মানে অহিংস ভাবে তুমি হ্যাঁ। সত্যের দিকে এগিয়ে যাও। ধরো আমি একটা কথা বলছি, ঠিক আছে, আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। মিতালি আছে, ঠিক আছে, মিতালি বলছে যে মুন্না দিয়ে আমার কোনো কথা শুনছে না, চল তোকে মেরে একদম চাপড় দিয়ে অজ্ঞান করে ফেলে দেবো। ও একদম সত্যের পথ মানছে না।
এটা কি গান্ধী বলবে? না, বলছে তুমি বুঝিয়ে বলো, শান্তিতে বলো, ঠিক আছে, কিন্তু ওই হিংস্র উপায়ে ফিজিক্যালি কাউকে ফোর্স করে অহিংস উপায়ে তুমি সত্যকে গ্রহণ করার দরকার নেই, সত্যকে মানার দরকার নাই। একটা অন্য উদাহরণ দিই, মনে থাকবে, নাহলে ভুলে যাবে, এগুলো ভুলে যাচ্ছ মানে ভুলে যাবে, আমিও ভুলতাম প্রচুর। ধরো বউ শাশুড়ি, ঠিক আছে, শাশুড়ি প্রচুর কষ্ট করে সম্পত্তি তৈরি করেছে, এটা কিন্তু সত্য কথা, যে বড়লোক হয়, বড়লোক হওয়ার পরে একটা বেটা বিয়ে করলো, কোন একটা বেটি বাইরের মেয়ে ছেলে নিয়ে এলো, মেয়ে ছেলেটা নিয়ে এসে দাদুগিরি ঘরে ফলায়। বাট তার যে শাশুড়িটা প্রচুর কষ্ট করে ধন সম্পদ তৈরি করেছে, বাট বৌমা এসে যদি এসে নষ্ট করে, তেল লাগবে 100, খরচ করছে 1 লিটার, তাহলে তার গুসা হবে। এবার প্রচুর বার বারণ করছে, শুনছে না, ঠিক আছে, না শোনার কারণে শাশুড়ি কি করলো, তার চুলের মুঠি ধরে একদম মারধর করলো, মেয়েরে অজ্ঞান করে ফেলে বাপের ঘরে খবর দিল, যা তোর বউকে নিয়ে, তোর মেয়েকে নিয়ে যা, আমার ঘরে রাখবো না। কারণ সে আমার ঘরের সংসারে কোনো রুলস মানছে না। আমি অনেক কষ্ট করে সংসার করেছি, এই কথাগুলো হয়তো না বাস্তবে ঘটনা চলে। তাহলে এখানে এখানে কি সত্যের পথ চলছে? এটা গান্ধীর মতে কি করবে? গান্ধীকে এটাকে সাপোর্ট করবে না সাপোর্ট করবে না? বাবা সাপোর্ট করবে না, কারণ হিংসাকে এ সমর্থন করে দিয়েছে, করবে না, অহিংসা পথটা অবলম্বন করবে। করবে না। শাশুড়ি সত্য হতে পারে, শাশুড়ি একদম 100% রাইট, বৌমা এসে জ্বালিয়ে ও দিচ্ছে, ঠিক, পথটা ভুল দিদি, যে পথটা অনুসরণ করেছে ওই পথটা ভুল, পথটা ভুল, রাস্তাটা ভুল। একদম। এটা কিন্তু বাস্তবে ঘটনাটা ঘটছে, একদম প্রত্যেকটা ঘরে ঘরে ঘটছে, যেটি বললাম ঘটনাটি। তো এখানে বলছে এটা গান্ধীর মতে এটা ভুল। গান্ধীর মতে অহিংস ভাবে তুমি করো, তুমি শাসন করো, তুমি সত্য থাকো, সত্যের পথে চলো, সবসময় সত্যকে ফলো করো, ঠিক আছে, মানে ভয়হীন ভাবে যে বৌমা এখন কিছু এটাও বলে করা দিবে। যাবে, হ্যাঁ, বড় লোকদের টাকা মেরে যদি আমি গরিবদের দান করি তাহলে সেটাও তো হবে না, না, কারণ সে তো ওখানে তো হিংসা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু বলেনি, আমি এখনই বললাম না, গান্ধীজি বলেছে হৃদয় পরিবর্তনের কথা, বড় লোকদেরকে বলছে তোমরা তোমাদের হৃদয়ের পরিবর্তন করো, তোমরা এত সংকীর্ণ মাইন্ড হচ্ছ কেন, সম্পদের পথে যাচ্ছ কেন, তোমার দরকার যতটুকু ততটুকু রাখো, তারপর তোমার নেইবার পাশাপাশি যারা রয়েছে তাদেরকে তুমি দিয়ে দাও। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই কথাটা বলে যে পাশাপাশি যারা রয়েছে তাদেরকে কিন্তু নিজের সাথে সাথে আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে। তো গান্ধী এরকম ধরনের কথা বলে যে সবসময় হিংস, তুমি যতই সত্য হও, তুমি রাইট, 100% রাইট, তোমার পাশের মানুষটা ভুল, তারপরেও তাকে তুমি ফিজিক্যালি টর্চার করতে পারবে না, অহিংস ভাবে কোনো কাজ করতে পারবে না। তাহলে উপায়টা কি হবে? সব সময় অহিংস হবে, অহিংস উপায়ে তুমি বুঝাও, বৌমাকে কাছে রাখো, বুঝাও, তার মাথায় হাত বোলাও, যে এরকম করো না, আমি এত কষ্ট করেছি, বিভিন্ন ভাবে অহিংস উপায়ে তুমি তাকে যা খুশি ভাবে শিক্ষা দাও এবং তুমি তাকে বুঝাও, হিংসা হবে না। তাহলে যদি মরে যাবো তো এরকম কি করতে হবে? হ্যাঁ, মরে যাবো তো দিদি, মেরে ফেলে দিবে তো। কে মেরে ফেলে দিবে? হিংসা না করলে বেঁচে থাকবেন দিদি, আপনাকে তো মেরে ফেলে দিবে। ওটাই তো, গান্ধীকে সত্য কথা অনেকে বলে তো, মেরে ফেলে দিবে। গান্ধীকে ক্রিটিক করেছে ওই জন্য অনেকে তো, যে ওইভাবে তার জীবন চালা যায় না। ও অনেক জোরাল ব্যক্তি, ও অনেক মানে বলবান শক্তিমান, ওখানে গিয়ে যদি বলি যে আপনি এই কাজটা অন্যায় করলে, তো আমাকে তো কেটে মেরে ফেলে দিবে। সত্য আপনি যোগ বলছেন নেই ম্যাডাম। সত্য অনুসরণ করে তো আমি মরে যাবো। হ্যাঁ, ওটাই তো বর্তমানে, এটা তো একটা রিসার্চের টপিক। এই যে কোশ্চেন গুলো পড়ে তৈরি হলো না, বলে না পিএইচডি কি নিয়ে করবো, আমার কাছে প্রচুর জন আছে, আমাকে সিনোপসিস লিখে দাও একটা, আমি পিএইচডি তে ভাইবা দিতে যাবো, ঠিক আছে। এখন মিথ্যে বললে অসুবিধা হয় না দিদি, সত্য বললে অসুবিধা বেশি হ্যাঁ, হচ্ছে। তো এটা নিয়ে পিএইচডি টপিক করে নাও একটা, যে এখন বর্তমানে এই গান্ধীর এই মিনস আর এন্ড এইটুকু নিয়ে একটা পিএইচডি হয়ে যাবে, ঠিক আছে। পিএইচডি টপিক খুঁজে পায় যত না সত্য অনেকে। বলছি না তত খারাপ হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা মার্ক করে রাখো, পিএইচডি টপিক করে রাখো, বা কোনো কিছু কোনো জায়গায় কাজের দরকার পড়লে এটা করতে পারবে, ভাইবা টাইবা দিতে পারবে এটা নিয়ে, যে এখন বর্তমানের যুগে গান্ধীর এই মিনস আর এন্ড মানে এই অহিংস উপায়টা কি মেনে চলা যাবে, এর প্রাসঙ্গিকতা কি, এটা নিয়ে পিএইচডি থিসিস লিখে ফেলতে পারবে। তাহলে এখন ভালো মনে, টপিক হবে। একদম সুন্দর টপিক হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ, গান্ধীর মতে সবসময় আমাদেরকে অহিংস থাকতে হবে এবং সেই অহিংস পথে আমরা সত্যটাকে অর্জন করব। তুমি সত্য মানে তুমি তাকে মারধর করতে পারবে না। তাই এবার ম্যাডাম হচ্ছে, এটা নিয়ে মনে হয় অনেক লেখালেখি হয়েছে না? লেখালেখি হয়েছে, অনেক টাইপের হয়েছে, আবার হবে, এগুলো লেখার কোনো শেষ নাই। তখনকারের মতো তখনকারের সময়ে করেছে, এখন বর্তমানে রেলিভেন্স, বর্তমানে যে প্রাসঙ্গিকতা কতটা, সেটা নিয়ে লেখাই যেতে পারে। কতটা ও, কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে ডিটেল সেটা নিয়ে পড়তে হবে, স্টাডি করতে হবে। ওই মানে পরে লিটারেচার, ভাববো ম্যাডাম। হ্যাঁ লিটারেচার রিভিউ হয় না, লিটারেচার রিভিউ এই জন্যই তো হয়। আমি একটা টপিক ভেবে নিলাম, এটা আমার ভালো লাগলো, আমার মনে কোশ্চেন হলো, তখন এবারে পুরো রিসার্চ যারা পুরনো করেছে তাদের আমার 10 সালের রিসার্চ গুলোকে বার করতে হবে গান্ধী রিলেটেড,
সোদগঙ্গোত্রী থেকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে দেখতে হবে যে ওগুলো কেউ করেছে নাকি। যদি করেছে, হয়তো ভাবলাম আমি বিরাট সুন্দর একটা টপিক, আমি একটা কান্ট নিয়ে ভেবেছিলাম, কান্ট পড়তে পড়তে একটা সুন্দর আইডিয়া এলো মাথায়, এটা নিয়ে তো কোনো কাজ কারো আমি পড়িনি, এটা নিয়ে তো আমি সুন্দর একটা আর্টিকেল লিখতে পারি। মনে ভেবে নিলাম, একদম বসে বসে খাতায় আমি পড়াবার জন্যই মানে নোট তৈরি করে পড়ছিলাম আর কি। আর তখন আমি সুন্দর করে লিখে রাখলাম এটা আমি আর্টিকেল বের করবোই করবো। এবারে আমি যখন সার্চ করি, লিটারেচার রিভিউ তো করতে হবে একটু, আমি দেখি সার্চ করে কি কি কাজ আছে, আমি যাই যাই ভেবেছি সেই টাইটেলে কাজ হয়ে গেছে অলরেডি। তাহলে তখন সেই কাজটার আমার কোনো মূল্য নেই। তবে হ্যাঁ, ওই কাজটা, তার কাজটা পড়ার পরে তার কাজটাকে ক্রিটিক করে আমি যদি দুসরা কিছু দিতে পারি, তখন আবার সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে যে মিনস অ্যান্ড এন্ড আর সেপারেবল অ্যান্ড ইন্টার ডিপেন্ডেন্ট, মানে সাধন আর সাধ্য এটা হচ্ছে অবিভাজ্য, পরস্পরের উপর নির্ভরশীল। একটা শুধুমাত্র একটা তো হবে না, দুটো দুজনের পরিপূরক। নেক্সট কোশ্চেন। এগুলো কি বলবো না তোমরা নিজেরা পড়ে নেবে? বলেই দিই, এই উদাহরণটা নিয়ে কোশ্চেন এসেছিল একবার নেটেতে, এটা এই লাইনটা উঠে তুলিয়ে কোশ্চেন এসেছিল যে অ্যাকর্ডিং গান্ধী বিলিভ দ্যাট মিনস ইউজড টু অ্যাচিভ a goal must be as pure as the goal itself। তাহলে এই লাইনটা তুলে এসেছিল যে the relationship between means and ends is like that। কিরকম means and ends এর যে রিলেশনশিপ, দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটা কিরকম, যেমন a seed and a tree, মানে একটা বীজ ছাড়া যেমন একটা গাছ হয় না, সেরকম গাছ থেকেই তো আবার বীজটা হয়, তাই তো। তাহলে সেরকম সম্পর্ক বলছে ওয়ান ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য আদার, মানে একজন অপরজনের থেকে আলাদা হতে পারে না, থাকতে পারে না। উদাহরণ অন্য এক জায়গায় পেয়েছি দিদি, এটুকু কোশ্চেনে পেয়েছি আমি এই উদাহরণ। এটা হতে পারে ডিম আগে না মুরগি আগে। চারা গাছের কোনো অস্তিত্ব থাকতে পারে না, আচ্ছা, ডিম অনুরূপ ভাবে 10 এটা হতে পারে না, কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। একদম একদম একদম। আর একটা উদাহরণ, ডিম আগে না মুরগি আগে, ডিম আর মুরগির সম্পর্কটার মতো হয়ে যাবে আর কি। ম্যাডাম কোনটা আগে হবে? জানি না, ওটা রিসার্চ করতে হবে এখন। এরপরে হচ্ছে এ গাছ হবে না বীজ হবে আগে, এটার উত্তরটা যদি বেরিয়ে যায় তাহলে ওটা হয়ে যাবে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ম্যাডাম গাছই আগে হবে। গাছ কোথা থেকে হলো এবারে যদি প্রশ্ন করি, একটা গাছ তৈরি করতে তো বীজ লাগে, বীজ ছাড়া গাছ কি করে হলো? প্রাকৃতিক ভাবেও তো বীজ লাগবে, সিড ছাড়া কোনোদিনও কি গাছ সম্ভব? মা বাপ ছাড়া বাচ্চা সম্ভব হবে না, না সেরকম। কোথা থেকে এটা এবারে এর জন্যই তো আমাদের মানুষ ধরে নিয়েছে যে উপরালা বলে কেউ আছে। অলৌকিক শক্তি হিসাবে যদি হয়, অলৌকিক, ওই জন্যই তো ঈশ্বর ধরে নিয়েছে, আল্লাহকে ধরে নিচ্ছে। যে বার্কলে বলেছে যে প্রত্যক্ষ, আমি যদি দেখতে না পারি। বীজের মধ্যে নিহিত করেছিল গাছের ইয়েটা, উপাদানটা। কি বলছো? বীজটার মধ্যে নিহিত ছিল গাছ তৈরি হওয়ার ক্ষমতাটা। হ্যাঁ, এই যে বার্কলে কি করেছে, এখানে বার্কলে এই জায়গাতেই ফেসে গেছিল। বার্কলে তো খুব বললো যে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি তার অস্তিত্ব আছে, যেটা দেখতে পাচ্ছি না সেটার অস্তিত্ব নেই। ঠিক আছে, বলছে তাহলে এখনই বইটা ঘরের ভিতরে আমি দেখে এলাম, দরজাটা লাগিয়ে বাইরে চলে এলাম, তাহলে বইটা আছে না নাই? তখন বলছে সমস্ত কিছুর প্রত্যক্ষ করছে উপরওয়ালা আল্লাহ, তখন গডকে স্বীকার করে নিয়েছে ওইভাবে। এইভাবে দুনিয়াতেও আমরা যদি বলি প্রত্যেকটা কার্যের কারণ আছে, এভাবে চলতে থাকলে তখন অবস্থা দোষের কথা বলা হয়েছে। তখন সেই দোষটা থেকে পরিহার করার জন্য কি বলা হচ্ছে, যে তাহলে উপরওয়ালা বলা আছে, ঈশ্বর আছে, তা মেনে নাও, আমাদের সমস্ত কিছুর উপরের কর্তা একজন আছে। এইভাবে দুনিয়াতেও দেখতে গেলে কিন্তু ভাবা যায়, কারণ আমাদের সমস্ত কিছু যে সিস্টেমেটিক্যালি চলছে, কেউ তো একজন আছে উপরওয়ালা, পাওয়ারওয়ালা মানুষ, সে হচ্ছে ঈশ্বর আল্লাহ, তাকে ভরসা করতেই হবে। ম্যাডাম বহু দার্শনিকরাও তো বলেছে মানে একটা বীজের মধ্যে কুর্বদ্রব্য শক্তি আছে, তার বীজটা আগে। হ্যাঁ, বীজের মধ্যে শক্তিটা আছে উৎপন্ন হওয়ার, মানে এটা ওই সৎকার্যবাদ যেটা বলা হচ্ছে আর কি, জৈনদের যে সৎকার্যবাদ, তার মধ্যে প্রবণতাটা আছে, কিন্তু প্রবণতাটা থাকলে কি হবে, তাকে তো তাহলে বীজটা থেকে গাছটা দিয়ে প্রবণতা নিয়ে জন্মায়, সেভাবে দেখতে গেলে ভাবা যায় কি। বুঝলাম। এই কোশ্চেনের উত্তর বের করা সম্ভব নয়, অতএব ছেড়ে দিয়ে নেক্সট কোশ্চেনে যাওয়াটাই বেটার হবে। ওকে ম্যাডাম। অন্য টাইম যখন ভাবার থাকবে বসে বসে, তখন এইসব নিয়ে ভাবতে হবে। যদি নতুন কিছু ভাবনা বেরোয়, এভাবে এই তো ভাবনাগুলো আসছে, ভাবনাগুলোকে জাগাতে হবে, বন্ধ করে রেখে দেওয়া যাবে না। বসে বসে ভেবে যদি নতুন কিছু আবিষ্কার করা যায়, তখন তো ফিলোসফি এগোবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট সত্যাগ্রহ ইজ ট্রু, মানে
গান্ধীর মতে এখানে বলেছে সত্যাগ্রহ সম্পর্কে কোনটা সত্য হবে, কোন স্টেটমেন্টটা, এখানে কোনটা সত্য হবে, মানে এখানে সত্যাগ্রহীর বৈশিষ্ট্য কোনটা হবে? এখন ऑप्शन কি सी। হবে? সি। ऑप्शन ए, यह कमजोरों का इति ম্যাডাম সি হবে। হাতিয়ার। আচ্ছা সব অপশন গুলো একবার পড়ে নি আমি। ইট রিকোয়ার ফিজিক্যাল স্ট্রেংথ মোর দ্যান মোরাল কারেজ, মানে মোরাল নৈতিক সাহসের থেকে ফিজিক্যাল শক্তি লাগবে, নাকি ইট ইজ দ্য ফর্ম অফ দ্য স্পিরিচুয়াল ফোর্স ডাজ নট ইনভলভ फिजिकल वायलेंस। একদম অপশন সি হবে, কারণ ইহা এক প্রকার को आध्यात्मिक शक्ति है जिसमें शारीरिक हिंसा शामिल नहीं है। ऑप्शन सी, सत्याग्रह इज नॉट ए वेपन ऑफ द वीक বাট এ মেথড বাট রিকোয়ার ইমেন্স। এই লাইনগুলো তুলে কোশ্চেন আসে কিন্তু, এমনি করে কমা কোটেশন দিয়ে দেয়, কোটেশন দিয়ে তুলে দেয়। তাহলে ইট ডাজ নট রিলাই অন ফিজিক্যাল ভায়োলেন্স বাট অন দ্য পাওয়ার অফ স্পিরিট। আচ্ছা সত্যাগ্রহ কমজোরও কা হাতিয়ার নেই হ্যাঁ, সত্যাগ্রহ কিন্তু কমজোর না। যদি বলা হয় যে একজন কমজোর ব্যক্তি কি সত্যাগ্রহ হতে পারবে, না, কমজোর ব্যক্তি হতে পারবে না। কমজোর বলতে পারে ফিজিক্যালি কমজোর নয় কিন্তু মেন্টালি কমজোর। তাহলে बल्कि इसके लिए भारी नैतिक साहस और आध्यात्मिक शक्ति की आवश्यकता होती है, মানে आध्यात्मिक शक्ति লাগবে। इसमें शारीरिक हिंसा का सहारा नहीं लिया जाता है, बल्कि यह आत्मा की शक्ति और आधारित होना चाहिए। आध्यात्मिक মানে আত্মার শক্তি এখানে জড়িত হবে। नेक्स्ट क्वेश्चन, अकॉर्डिंग टू गांधी व्हाट इज द प्राइमरी रियलिटी इन हिज कॉन्सेप्ट ऑफ रिलीजन। তাহলে गांधी के धर्म के विचार में मुख्य वास्तविकता क्या होगा? धर्म के विचार में मुख्य वास्तविकता क्या होगा? मैम ट्रूथ হবে। একদম চোখ বন্ধ করে ট্রু 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 ট্রুথ 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 হবে, তাহলে এটা হবে ট্রুথ। গান্ধী বিলিভ দ্যাট ট্রুথ ইজ সিনোনিমাস উইথ দ্য God is synonymous with the truth, and his religious idea stemmed from his conviction he saw truth as the ultimate reality and response divinity। আচ্ছা এমএসসি তে কোশ্চেনটা পড়েছিল এখানে যে গডটা আগে হবে না ট্রুথটা আগে হবে, লাস্ট পর্যন্ত গান্ধীজি কোনটাকে স্বীকার করেছিল, কোনটা বলো তো? সত্য সত্য দিদি, আগে সত্য। ট্রুথ হবে। গান্ধীটাই সত্যকে স্বীকার করেছিল। ঈশ্বরই সত্য, কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা নাস্তিক আছে, যারা সত্যকে মানছে কিন্তু ঈশ্বরকে মানে না, তখন বললো যে না, তাহলে সত্য হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, যে সত্যকে মানছো মানে ঈশ্বরকে অটোমেটিক সেখানে মানা হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল এখানে। আমি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, আপনি সত্য ঈশ্বর, আগে ঈশ্বর তারপরে সত্য, পরে লাস্ট পর্যন্ত সত্য ঈশ্বর। এটা মানে এটার মধ্যে কি মানে নির্গুণ ব্রহ্ম স্বীকার করছে না সগুণ ব্রহ্ম স্বীকার করছে উনি? এখানে নির্গুণ, যদি সত্যটাকে দেখা যায় সেখানে নির্গুণের দিকেই যাবে। যেমন একটা কথা বলে দিচ্ছি, এই গডটাকে স্বীকার না করে সত্যটাকে কেন বলা হচ্ছে, লাস্টলি সে সত্যটাকে অ্যাকসেপ্ট করছে। যে এখনই বলে দিল সাইফুল আনসারটা, যে যারা ওই গডকে স্বীকার করে না আর কি, ওই যারা স্বীকার করে না তাদেরকে কি বলে এখনো বলো তো? এটা নাস্তিক। নাস্তিক। নাস্তিক, তাহলে নাস্তিক। তাহলে এখানে গান্ধীজি বলছে যদি আমি সত্যটা গডকে না বলি, ঠিক আছে গড ইজ লাস্ট, সেটা না মেনে আমি সত্যকে বলে দিলাম। যখন সত্য কথাটা ব্যবহার করছে যারা নাস্তিক তারা কিন্তু অস্বীকার করবে না, তার জন্য সে সত্যই গেল। এবারে এখানে সত্য যখন কথাটা দেবো সেখানে কোনো গুণ সেভাবে প্রকাশ করবে না, নির্গুণই হবে সেটা। কোন কনসেপ্টে কোন বিষয়ে উত্তরটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। এখানে আমার মনে হয় বাংলা ক্লাসটাই এই বিষয় এই করে নিলে এই কোশ্চেনটা উত্তরটা ওখান থেকে চলে আসতে পারে। ম্যাডাম তাহলে ঈশ্বর মানে গান্ধীজি স্বীকার করে না, তাই তো ম্যাডাম? কেন স্বীকার করে না? সত্য যখন ঈশ্বর, মানে ঈশ্বরের উপরে তো ও সত্যকে রেখে অবশ্যই দেন। স্বীকার করে, অবশ্যই স্বীকার করে, অল টাইম ও একদম আস্তিক মানুষ, আস্তিক মানুষ। কিন্তু সে নির্ভীক ঈশ্বরকে মানছে, কিন্তু ওখানে ঈশ্বরই সত্য কনসেপ্টে তার স্বীকার করার মেন কারণ যারা ওই এক্ষুনি আবার ভুলে গেলাম ওয়ার্ডটা আমি, নাস্তিক, ঠিক আছে? হ্যাঁ, যারা আলাদা করে ঈশ্বরকে যারা মানছে না, ঈশ্বর ঈশ্বর বলে যারা একটা ঈশ্বরের নামে সবকিছু চালিয়ে যায়, অনেকে মানছে না, তাহলে তাদের মধ্যে কি সত্য? আমি একটা উদাহরণ দিই, অনেক মানুষ রয়েছে না নামাজ পড়াকে বিশ্বাস করে না, বাট তাদের জীবনটা কিন্তু সত্যাগ্রহীর মধ্যে চলে। আমি আমার নিজের আব্বার কথাই বলছি, আমার আব্বা কিন্তু এতদিন নামাজ পড়েনি, জুম্মাটা পর্যন্ত পড়তো না, কিন্তু তার জীবনটা যদি ফলো করা যায় সে এমনিই জান্নাতে চলে যাবে, এমন ভাবে তার জীবন। আমি ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেক সপ্তাহে ঠিক আছে,
ফল নিয়ে আসা হতো, ফল নিয়ে এসে আমরা ছোটবেলায় পাড়ায় পাড়ায় লোকের ঘরে ঘরে যারা খেতে পেতো না তাদের ঘরে দিয়ে এসেছি। আমাদের ঘরে আজ পর্যন্ত আমার মায়ের ঘরে দেখেছি কোনো মানুষ যাতে তরকারি নেই সোজা আমাদের ঘরে এসেছে, ঠিক আছে, আমাদের জমিতে যদি ফসল থাকতো সেখান থেকে নিয়ে গেছে, ইভেন আমাদের ঘরের সবজি করার জন্য নিয়ে এসছে সেই জিনিসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো একটা কথা আমার একটা টাইম হিংসা হয়েছিল, তুমি কেন দিলে ওদের ঘরে, আমার অনেক ছোট ছিলাম, যে আমি ওদের ঘরে সাইকেল চালাতে গিয়েছিলাম আমার স্কুল যাওয়ার জন্য, সাইকেলটা আমার পাংচার হয়ে গেছিল, সাইকেলটা ছিল তবু দেয়নি, ওদেরকে আমরা আমাদের জিনিস দেবো না, আমি ছোট তখন এরকম আমি রাগ করেছিলাম, তখন আমার মা বলে আল্লাহ আমাকে দিবার জন্য পাঠিয়েছে, ঠিক আছে, নিতে পাঠায়নি, তাহলে আমি দুহাত ভরে দেবো, লোকের কাছে নেবার দরকার নাই আমার, আমার জন্য এরকম পরিস্থিতি সারা জীবন থাকে আমি দুহাত ভরে লোককে দিতে পারি, তাহলে সে নামাজ পড়ুক আর নাই পড়ুক, মানে ওই যে কনসেপ্টটা, মানে আল্লাহকে ওইভাবে মানছে না যে পাঁচবার মাথা ঠুকবো, আর আসবার সময় উজু করে আসার সময় লোকের রাস্তার ধারে বেগুন হয়েছে, বেগুন গাছে বেগুনটা ছিঁড়ে নিয়ে আমি ঘরে এসে রান্না করে নেবো। গান্ধীজি এই কথাটা বলছে, ঠিক আছে, যে ঈশ্বর অবশ্যই রয়েছে, ও ঈশ্বরকে মানছে, বলছে এরকম মানুষ যে আমার আব্বার টাইপের মানুষ রয়েছে যারা নামাজ পড়ে না, কিন্তু সে মানুষকে, কার বিয়ে হচ্ছে না তাদের ঘরে জিনিস দিচ্ছে, আমাদের ঘরে যদি 10-15টা লোক কাজ করে তাদের ঘরে প্রত্যেকটা বেটির বিয়েতে সোনার গয়না দিয়েছে, কাউকে কাঁসা পিতল, যাকে যেরকম দেয় তাদেরকে সেরকম মতো দিয়েছে, মানুষকে দান করেছে, ইভেন আমার দাদারা পড়াশোনা করেছে তাদের বই জামা কাপড় মানে যা কিছু পড়াশোনার খরচ হয় সব বিনা পয়সায় সবাইকে দিয়ে দিয়েছে যারা পড়তে পারেনি পাড়ার মানুষদেরকে। কেউ যদি আজও ঘরে এসে দাঁড়ায় যে আমার এটা সমস্যা হচ্ছে, তাকে কিন্তু তাকে সেটা তুরন্ত তার সমস্যার সমাধান করে দেয়। তাহলে এই যে কাজগুলো করছে, এই সত্যাগ্রহীর প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, কিন্তু সে বলছে না নামাজ পড়লেই হলো। ইভেন আর একটা জিনিস দেখেছি, কেউ যদি আল্লাহ আল্লাহ বলে, অনেক মানুষ রয়েছে না, হিন্দুরাও রয়েছে মুসলিমও রয়েছে, ভিক্ষা করতে আছে, স্ট্রং মানুষ একদম, আমার আব্বা আবার ওটা সহ্য করতে পারে না, কেন আসবে সে আমার ঘরে, তো ও খেটে খেতে পারে না, ওকে আমি টাকা, ওকে আমি বসে আমি এতটা দান করে দেবো না, আল্লাহর নাম নিয়ে এরকম ভণ্ডগিরি করতে এসছে, সে মৌলানারা অনেক ভণ্ডগিরি করে, ওগুলো সহ্য করতে পারে না, বা ওই নামাজ পড়ে না বাট জীবনটা যেভাবে চালাচ্ছে, তাহলে তাকে যদি বলা হয়, গান্ধীজি বলছে তাকে যদি বোঝানো যায় যে তুমি গডকে মানো, সে গডকে মানবে না, কিন্তু আমার আব্বাকে যদি বলে সত্যের পথে চলে, সত্যকে মানবে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ওটাই গড বলতে চাইছে, যে ঈশ্বরই গড, গডই সত্য, এই গডই হলো সত্য, সত্যই হলো গড, এটা গান্ধীজি বলছে। ঠিক আছে, তুমি ঈশ্বর মানবে না, মানতে হবে না, তুমি সত্যকে মানবে, তখন আমার আব্বা বলবে হ্যাঁ অবশ্যই আমি সত্যকে মানবো, সত্যের পথে চলবো, জীবনে যে কোনো সময় সত্যের পথ ধরে চলবো। তাহলে এখানে কিন্তু ওই যারা নাস্তিক তারাও কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, এই অর্থে ওই কথাটাও ব্যবহার করেছে, ঈশ্বরকে দিদি তাহলে মানছে, মানে একদম ঈশ্বরকে মানছে। সত্য বলতে বাস্তব সত্যের কথা বলেছে তো, হ্যাঁ কি সত্য বলতে তো বাস্তব সত্যের কথা স্বীকার করেছে তো। বাস্তব সত্য, এবং অ্যাকচুয়ালি যদি ভাবা হয় যে উপরালা কেউ আছে না নাই, আচ্ছা আমি একটা কথা বলবো, আমার আব্বার কথাটাই বলছি, ও ও কেন মানুষকে দান করছে, অত খেটে এনে মানুষগুলোকে সকাল ভোর থেকে বেরিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আসছে, এত কাজ করছে, তো ওই যে টাকাগুলো দিয়ে দিচ্ছে, ওর মনের তো একটা ভেতর থেকে ওই যে কান্টের মধ্যে দুটো ছিল না, একটা শুভ আত্মা একটা অশুভ আত্মা, শুভ আত্মা আছে না, শুভ আত্মা আছে তো, আর আত্মা আছে মানে সে আত্মাটাই হচ্ছে গড, তাহলে গডকে সে অটোমেটিক তো স্বীকার করেছে, ওর ভেতরেই তো গডটা রয়েছে। বাস্তবিক একটা ফিজিক্যালি এরকম ফিলোসফিতে ভিতরে ঢুকতে গেলে সে এর ব্যাখ্যার শেষ হবে না, বাস্তব সত্যটা মানছে, বাস্তব সত্যটার মধ্যেই তো ঈশ্বরটা লুকিয়ে রয়েছে, কিন্তু কোনো মানুষ রয়েছে, কোনো মানুষ রয়েছে তারা ওইভাবে মানবে না, কোনো মতে মানবে না, বাট বাস্তবিক যে সত্যতা দেখালে সে মেনে নিচ্ছে, কিন্তু ওইভাবে ভণ্ডগিরি করে ঈশ্বরকে যেরকম ব্যবসা করছে, ওই ব্যবসাগিরিটা মানছে না, অ্যাকচুয়ালি কিন্তু পরোক্ষভাবে তারাও সত্যকে মানছে মানে ঈশ্বরকে মানছে। এবারে প্রশ্ন করো। অ্যাকচুয়ালি দিদি মূল কথা হচ্ছে যে গান্ধীজি ঈশ্বর থেকেও এক ধাপ উপরে রেখেছে সত্যকে। একদম এক ধাপ উপরে রেখেছে সত্যকে, আর রাখার কারণ হচ্ছে ওটাই, আনসারটা তুমি প্রথমে বলে দিলে, যে সমস্ত কিছু সেখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, আস্তিক এবং নাস্তিক দুই পন্থাই ওখানে যুক্ত হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে যাই। ম্যাডাম, What did Gandhi believe was the relationship between religion and morality? गांधी का धर्म और नैतिकता के बीच क्या संबंध था? মানে ধর্ম এবং নৈতিকতার মধ্যে কি বলেছে, কোনটা লাগবে বেশি, ধর্মকে গুরুত্ব দিয়েছে না নৈতিকতাকে দিতে দিয়েছে, এবং এই দুটোর মধ্যে সম্বন্ধটা কি? দে আর সেপারেট অ্যান্ড ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, মানে তারা কি পুরো টোটালি আলাদা, তারা আলাদা আলাদা ভাবে থাকতে পারে, অস্তিত্ব আছে তাদের? মোরালিটি ইজ সেকেন্ডারি টু রিলিজিয়াস বিলিফ,
মানে মোরালিটি বলছে নৈতিকতা ধার্মিক বিশ্বাসকে বাদ আতা হে, মানে প্রথমে আমি যদি ধার্মিক হই তারপরে কি আমি মোরাল হব, নাকি ট্রু রিলিজিয়ন ক্যান নট বি সেপারেট ফ্রম দ্য মোরালিটি, যেটা সত্যই রিলিজিয়ন হবে, যেই सच्चा धर्म नैतिकता से अलग नहीं हो सकता है, সি নাকি হবে দিদি, এটা সত্য নৈতিকতা से अलग नहीं होता। একদম, কারণ ট্রু রিলিজন ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য রিলিজন, যে সত্য রিলিজন হবে সেটা মোরালিটি থেকে আলাদা হবে না। দেখো ধর্ম মানে কি, ধর্ম মানে তো কতগুলো মোরালিটি মেনে চলা না, প্রত্যেকটা ধর্ম মানে কি, প্রত্যেকটা ধর্মের একটা মোরালিটি রয়েছে, হিন্দুদের মতে হিন্দুদের, ইসলামের মতে ইসলামের, তাহলে এটা অবশ্যই ইনি সেপারেবল। গান্ধী বিলিভ দ্যাট রিলিজন অ্যান্ড মোরালিটি আর ইন্টারটুইন্ড, মানে একে অপরের পরিপূরক আর কি। হি আর্গুড দ্যাট ট্রু রিলিজন মাস্ট এলাইন উইথ মোরাল ভ্যালু, মোরাল ভ্যালুর সাথে একই হবে। অ্যান্ড এনি রিলিজিয়াস বিলিভ, মানে যে কোনো ধার্মিক বিশ্বাস, অ্যান্ড দ্যাট কন্ট্রাডিক্ট মোরালিটি ইন ইনভ্যালিড, মানে এটা বলছে, এই লাইনটা তুলে কিন্তু নেটে কোশ্চেন এসেছিল এই গান্ধীর মোরালিটি আর রিলিজন সম্পর্কে। और जो कोई भी धार्मिक विश्वास नैतिकता का विरोध करता है वह अमान्य है। ठीक है, चलो नेक्स्ट क्वेश्चन। इन गांधीज व्यू व्हिच ऑफ द फॉलोइंग इज ए फंडामेंटल कैरेक्टरिस्टिक्स ऑफ रिलीजन, गांधी के दृष्टिकोण में धर्म की एक बुनियादी विशेषता कौन सी है? ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজিয়ন, মানে রিলিজিয়নের মানে ধর্মের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি হবে? টাকা দেবো, ফান্ডামেন্টাল বলে দিয়েছি মেন। একদম, ফান্ডামেন্টাল মানে ট্রুথের দিকে যাবে, তাহলে বাইন্ডিং টু দ্য ট্রুথ। ফর গান্ধী রিলিজিয়ন ওয়াজ অ্যাবাউট বিং বাউন্ড টু ট্রুথ অ্যান্ড লিডস টু স্পিরিচুয়াল प्यूरिफिकेशन एंड ट्रांसफॉर्मेशन ऑफ ওয়ান্স नेचर। गांधी के लिए धर्म सत्य के प्रति समर्पण का विषय था, जो आत्मिक शुद्धि और व्यक्ति को स्वभाव से परिवर्तन की ओर ले जाता है। মানে তার এখানে যে স্বভাব মে পরিবর্তন, মানে এক একটা মানুষের বলে না যে তো অভাব গেছে স্বভাব যায় না, তাহলে এখানে গান্ধীর মতে হচ্ছে ওই যে স্বভাবটা, ওই যে স্বভাবটার পরিবর্তন করো তুমি। नेक्स्ट क्वेश्चन, व्हाट रोल डज प्रेयर इन गांधीज रिलीजियस फिलोसफी, गांधी के धार्मिक दर्शन में प्रार्थना की क्या भूमिका है? মানে এই যে আমরা প্রার্থনা করি না, সেই প্রার্থনার ভূমিকাটা কি গান্ধীর মতে? গান্ধীর যে রিলিজিয়ান ফিলোসফি না, গান্ধীর মতে একটা রিলিজিয়ান ফিলোসফি তো রয়েছে, ফিলোসফি রিলিজিয়ন এটা বি হবে, বি। हार्ट इयरिंग सेल्फ रियलाइजेशन, आत्मा ये आत्मा की आकांक्षा और आत्मा साक्षात्कार का एक रूप है। एकदम, इट इज ए हार्ट्स यर्निंग एंड ए फॉर्म ऑफ सेल्फ रियलाइजेशन, यह आत्मा की आकांक्षा और आत्मा साक्षात्कार का एक रूप है। ওটাই লিখে দিয়েছি। চলো নেক্সট क्वेश्चन, अकॉर्डिंग टू गांधी हाउ शुड रिनाउंसिएशन बी प्रैक्टिस्ड इन द पाथ ऑफ रिलीजन, गांधी के अनुसार त्याग का अभ्यास धर्म के मार्ग से कैसे किया जाना चाहिए? বাংলায় বলেন ম্যাডাম এটা। গান্ধীর মতে ত্যাগ কা অভ্যাস, মানে আমরা ত্যাগ যে করবো, ত্যাগ করা একটা অভ্যাস তো না, তো এটা বলছে এই যে অভ্যাস ধর্ম কে মার্গ মানে রাস্তা, ধর্মের পথে মে कैसे किया जाना चाहिए, মানে ধর্মের পথে আমাদের ত্যাগ করার যে অভ্যাসটাকে কিরকম ভাবে বলতে চেয়েছে? ভোগের মাধ্যমে ত্যাগ করার কথা বলেছে। আমি অপশন গুলো সবগুলো পড়ে দিয়ে একবার সবাই তাহলে উত্তর দিতে পারবে। বাই উইথড্রয়িং ফ্রম দ্য সোসাইটি, সমাজ সে দূর হোকর, মানে সমাজ থেকে দূরে থেকে তুমি ওই ত্যাগ করতে পারবে। মানে ত্যাগ বলতে কি, মানে তুমি বলছো আমি ধর্ম পালন করছি, যেরকম হিন্দু ধর্মে আছে না যে সবকিছুকে ত্যাগ করে বনাবাসে জঙ্গলে থাকা, বলছে ওরকম কি সমাজ থেকে দূর থেকে তুমি কি করবে, নাকি बाय सराउंडिंग पर्सनल डिजायर फॉर द वेलफेयर अदर्स, दूसरे के कल्याण के लिए व्यक्तिगत इच्छाओं को त्याग करना, नाकि अबांडिंग फॉर ऑल फॉर्म ऑफ वर्क, सभी प्रकार के कार्यों को छोड़कर, মানে সব রকম কাজ ছেড়ে দিয়ে আমি বসে রইলাম, একদম বি হবে। কারণ গান্ধী believed true renunciation was about selfless action, মানে selfless action। আচ্ছা, এটা বৈদিক দর্শনের সাথে বৈদিক যে ফিলোসফি আছে না, উপনিষদীয় ফিলোসফি আমরা পড়েছি, ইন্ডিয়ান ফিলোসফি, কিসের সাথে তুলনা করা যাবে বলো তো গান্ধীর এই কনসেপ্ট? মহাদেব বেদান্ত। নিষ্কাম কর্মের সঙ্গে দিদি, নিষ্কাম কর্ম, আরো একটা ওয়ার্ড ছিল ওয়েলফেয়ারনেস,
স্বার্থহীন কাজ। এটা শর্টটা এই মুহূর্তে আমার ইয়াদ আসছে না। ওয়েলফেয়ারনেস মনে পড়লে আমি বলে দেবো, ঠিক আছে? ওটা কোশ্চেনটা বহুবার কোশ্চেন এসেছে, নেটেতে প্রায় রিপিটেড, মানে 10 বার করে এসেছে কোশ্চেনটা। ডিউটি ফর ডিউটি ম্যাডাম। না না, এই সেলফলেস ভাবে কাজ করা, ওয়েলফেয়ার, ওটার মানে হচ্ছে ওয়েলফেয়ার। আমার জানি না, এই ওয়ার্ড স্টক বড্ড কম হয়ে যাচ্ছে। যাক, ওটা নর্মাল বিষয়। মানুষ যখন অনেকগুলো বিষয় নিয়ে একসঙ্গে টেনশনে চাপে কাজ করে তখন ওটা হয় নর্মাল, ঠিক আছে? আমি বলে দেবো ওটা। যখনই আমার মাথায় ওয়ার্ডটা পড়াতে পড়াতে হয়তো চলে আসতে পারে, আমি বলে দেবো ওটা। তার মানেটা হলো এটাই যে সকলের কল্যাণের জন্য কাজ করা। গীতার ওটা একটা অংশ, ওটা আমরা কিন্তু উপনিষদে পড়েছি, উপনিষদের পাঠটাই ইন্ডিয়ান এটা ফিলোসফি। সর্বদার সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে দিদি, সকলের কল্যাণের জন্য কাজ করা সর্বদার সঙ্গে রিলেটেড হচ্ছে। হ্যাঁ, সকলের কল্যাণের জন্য, হ্যাঁ, এখানে সর্বদয়ের সাথে রিলেশন হচ্ছে। ওয়েলফেয়ারনেস যেটাকে বলা হয়, ইংরাজি অর্থ ওইটার দুসরা ওয়ার্ড ছিল ওয়েলফেয়ারনেস, আনসারটা হতো ওয়েলফেয়ারনেস। কোশ্চেন আমি মনে পড়লে পরে বলে দিচ্ছি আমি। হোয়াট ডিড গান্ধী প্রাইমারিলি মিন বাই দ্য টার্ম স্বরাজ? স্বরাজ বলতে এই স্বরাজ শব্দটাকে কি অর্থে গান্ধী ব্যবহার করেছে? ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ফরেন রুল, সেলফ গভর্নমেন্ট অর দ্য সেলফ রুল, ইকোনমিক ডেভেলপমেন্ট, কি হতে হবে স্বরাজ বলতে? স্বরাজ টার্মটা ম্যাডাম বি হবে। বি। একদম, সেলফ ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড সেলফ রুল। Although Swaraj is commonly understood as the independence from the foreign rule থেকে independent হয়ে, Gandhi used to term in the broader sense referring to self-government and the self-rule by the people, where governance should be based on morality and service. Next question चलो। According to Gandhi, when should true Swaraj be realized? गांधी के अनुसार, मतलब गांधीर मते सच्चा स्वराज कब साकार होगा, মানে এই সচ্চা স্বরাজ কখন হবে, কখন হয়? when a handful a people hold all power, जब कुछ लोग सारी शक्ति को धारण करेंगे, মানে जब কোন এক মানুষের কাছে সমস্ত শক্তিরা তার কাছে চলে আসবে, নাকি when laws are created and properly enforced to equally distribute ম্যাডাম বি power? হবে বি। B, বি হবে ম্যাম। একদম B. When laws are created and properly enforced to equally distribute power, মানে जब कानून बनाया जाएंगे, कानूनটা হবে এটা। আচ্ছা, এটা কান্টের সাথে কি মিল হয়? এটা কান্ট কি বলেছে? এর আনসারটা সাইফুল দাও। কান্টের কোনটার সাথে রিলেট রয়েছে? কান্টের কোনটা? কান্টের তো মোরালিটি পড়েছি না আমরা? হ্যাঁ দিদি পড়েছি। তাহলে ওখানে কিসের সাথে ইয়ে হচ্ছে বলো? কান্ট কি বলেছে যে পস্টুলেট অফ মোরালিটি বলতে, যে ওখানে যে কানুনটা হবে, কানুনটা বলছে, কানুনটা শুধুমাত্র নিয়মটা যে তৈরি হবে রয়ে যাবে সেটা না, যে সেটা শুধুমাত্র আমরা যে নিজেরা তৈরি করতে পারবো না সেটা না, বলছে কানুনটা আমরা নিজেরাই করব। ধরো আমাকে নিয়ম তৈরি করতে দিল, এবং সেই নিয়মটা কি হবে, এমন ভাবে তৈরি করব যেটা শুধু আমার জন্য নয়, আমি সেটা সবাই পালন করবে সেটা, মানে না সবার জন্য শুধু নিয়মটা হবে না, সেটা আমিও পালন করব, মানে এমন নিয়ম তৈরি করো। कैटेगोरिकल इम्परेटिव। हाँ, তাহলে হচ্ছে जब कानून बनाया जाएंगे और शक्ति को समान रूप से वितरित करने के लिए सही ढंग से लागू किया जाएगा, বলে নিয়মটা হবে, নিয়মটা সবাই মানে লাগু হতে হবে, নিয়মটা পালন করতে হবে। সেটা শুধুমাত্র আমি নিয়মটা তৈরি করে দিলাম যে সবাই পালন করবে, আমি করব না, সেটা না। প্রথমে আমাকে পালন করে দেখাতে হবে, তবে সবাই পালন করবে। এটা তো অবশ্যই দিদি, আমি সবাইকে পড়তে বলছি নিজের ছাত্রছাত্রীদের, আমি নিজে বাড়িতে পড়াশোনা করছি না, তাহলে তাহলে নিয়ম মানানোর কোনো এটা দরকারই নেই। হচ্ছে না একদম। তাহলে গান্ধী আর্গুড দ্যাট ট্রু স্বরাজ তখনই হবে, যে ট্রু স্বরাজ উড নট এক্সিস্ট ইফ পাওয়ার রিমেইনড কনসেন্ট্রেটেড অ্যামাং এ ফিউ ইন্ডিভিজুয়াল, বলছে শুধুমাত্র কতজন ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকবে সেটা নয়, সবার মধ্যে সেটা থাকতে হবে। ইনস্টিড, মানে এর পরিবর্তে রিয়েল স্বরাজ উড কাম when laws ensured the equal distribution of the power among all people, বোঝা যাচ্ছে ইংলিশটা? and these laws were the effectively enforced, তাহলে বলছে और इन कानूनों को प्रभावी ढंग से लागू किया जाएगा। नेक्स्ट क्वेश्चन चलो देखिए, व्हाट वाज गांधीज व्यू ऑन द रोल ऑफ द विलेज इन अचीविंग स्वराज, मतलब स्वराज प्राप्त करने में गांवों की ভূমিকা के बारे में गांधी का क्या दृष्टिकोण था, মানে স্বরাজ যে হবে,
স্বরাজটা প্রতিষ্ঠা করার জন্য গাঁয়ের মানুষের মানে গ্রামের মানুষের কি ভূমিকা গান্ধীর মতে? সিটিজেন ম্যাডাম কি হবে গাঁও আত্মনির্ভর গণরাজ্য হতে চাইয়ে। তোমরা এত কি হবে? তাড়াতাড়ি উত্তরটা কি করে দিচ্ছ? আমার তো অপশন গুলো পড়ার আগে উত্তর দিয়ে দিচ্ছ। আমার থেকে অন্তত তোমরা ফার্স্ট আছো পড়াশোনায়, এটার মানে হলো এটাই। না ম্যাডাম না, না। সত্যি আমি অনেকক্ষণ থেকে ফলো করছি, আমি তো কোশ্চেন পড়ার আগে উত্তর চলে আসছে। আমি তো আমার উত্তরটা ক্রিয়েট করছে না, এর আগে চলে আসছে এদের। এটা একটা ভালো লক্ষণ, তারা মানে টিচার পড়াতে পারছে। সিটিজ শুড কন্ট্রোল দ্য ভিলেজেস, তোমাদের নলেজ আগে থেকে পূর্বে থেকে ভালো আছে, তার জন্য এগুলো হচ্ছে। সিটিজ শুড কন্ট্রোল দ্য ভিলেজেস, ভিলেজেস শুড বি ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট অন সিটিজ, ভিলেজ শুড বি সেলফ সাফিসিয়েন্ট রিপাবলিক। কি আনসার বললে? সি, ভিলেজ শুড ম্যাডাম বি সেলফ সাফিসিয়েন্ট রিপাবলিক। যদি ইংরেজির মানেগুলো বলে দিলে ভালো হয় বাংলাতে, কারণ হিন্দিটা তো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যালো, হিন্দিটা পড়ে শোনাচ্ছি, তার সাথে বাংলাটা বলছি। বলছে শহরও, হিন্দি পড়ে শোনালে বুঝে যাবো। হ্যাঁ হিন্দি বুঝে যাবো, শুনতে পেলে বুঝে যাবো। अच्छा, शहरों को गांवों को नियंत्रित करना चाहिए, শহরও কো গাঁও কো নিয়ন্ত্রিত করনা চাহিয়ে, মানে শহরের লোক গাঁয়ের লোকগুলোকে নিয়ন্ত্রণ করবে, নাকি গাঁও কো শহরোं पर आर्थिक रूप से निर्भर करना चाहिए, মানে গ্রামের লোকরা শহরের লোকদের উপরে আর্থিক ভাবে নির্ভর করবে, নাকি অপশন সি গাঁও আত্মনির্ভর গণরাজ্য হনে চাহিয়ে, মানে গাঁয়ের মানুষদেরকে আত্মনির্ভর এবং গণরাজ্য হতে হবে। আত্মনির্ভরই হবে দিদি, নিজেকে নিজে আত্মনির্ভর হতে হবে। একদম, শুধু গায়ের মানুষদেরকে না, দুনিয়া প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর হতে হবে, কারো উপর ডিপেন্ডেন্ট হোনা বহুত গলত কাম, স্পেশালি মেয়েদেরকে। এখন পুরুষ শাসিত সমাজ এখনো রয়ে গেছে। ইন গান্ধীজ কনসেপ্ট অফ স্বরাজ হুইচ অফ দ্য ফলোइंग इज एन एसेंशियल कंपोनेंट, মানে গান্ধী কি স্বরাজ কি অবধারণা মে কোন সা আবশ্যক ঘটক है, স্বরাজের যে অবধারণাটা রয়েছে না, স্বরাজটা ম্যাডাম কোন ইয়ে সা হবে, আবশ্যক, কোনটা হবে? অনলি ইয়ে পলিটিক্যাল হবে, ফ্রিডম, ইয়ে অপশন। অনলি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট? আচ্ছা, পলিটিক্যাল শুধু থাকলেই হবে, ইকোনমিক লাগবে না? স্বরাজ হতে গেলে কি হচ্ছে, আমি কথা বলছি আমি স্বরাজ, আমি কি নিজে হয়ে যাবে, সব কম্বিনেশন লাগছে, একদম। পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস সব লাগছে। অপশন সি আছে ম্যাম। আমি এখন একটা উদাহরণ এখনই বলি, যে আমার আমার মধ্যে আমি স্বরাজ হবো, এখনই স্বরাজ বলতে কি মানে নিজেকে নিজের উপর নির্ভর করতে হবে। এবার আমি যদি বলি আমি যা খুশি করব, তোমার কারো কথা মানবো না, ঠিক আছে, আমার এক পয়সাও নাই, আমার খাবার টাকা নাই, আর আমি মুড দেখাচ্ছি, হবে না? তো আমাকে খাবার টাকাও থাকতে হবে। এবারে আমার মধ্যে আমি একটা মেয়ে, আমি মেয়ে হিসাবে উদাহরণ দিলাম, যে সমাজে এখন মেয়েরা নিপীড়িত, এখন নয় যদিও, তাহলে এখন একটা মেয়ের মধ্যে যদি শুধু বডি দেখায়, শুধু যদি মানে পাওয়ার দেখায় মুখের, হবে না। তাকে পলিটিক্যাল যদি তার স্ট্রং থাকে এবং তার ইকোনমিক্যালি পয়সাও থাকতে হবে এবং সোশ্যালি ভ্যালু হবে, রিলিজিয়াস থাকতে হবে, সমস্ত কিছু যখন স্বাধীনতা তার থাকবে, কম্বিনেশন তখন থাকবে না, তার কাছে সমস্ত পাওয়ার চলে আসবে। তাই বলতে চাইছে এই কম্বিনেশন লাগবে, সোশ্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড ফ্রিডম, সবগুলো থাকতে হবে। এইটা প্রশ্ন এসেছিল নেটেতে, মনে হচ্ছে কোনো একটা বিপিএসসির কোনো একটা কোশ্চেনে এসেছিল যে কি কি কম্বিনেশন লাগবে স্বরাজের জন্য। এটা পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস, এই তিনটেই লাগবে, মনে রাখবে। কিন্তু এখানে অপশন হয়তো এই চারটার সাথে সাথে অন্য দু একটা অপশন অ্যাড করে দিবে, দিয়ে বলবে গান্ধীর মতে কোনটা লাগবে, তখন কিন্তু এটা মনে রাখবো। পলিটিক্যাল, PESRE, কি হচ্ছে এটা? পিই পিসরি, এরকম করে কিছু একটা সূত্র বানিয়ে নাও। পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস সবগুলো লাগবে। PESR, PESR, গান্ধী প্রেস রিসার্চ। প্রেস এরকম করলেও হবে, প্রেস। পলিটিক্যাল, রে থেকে হচ্ছে রিলিজিয়াস, আর ই থেকে ইকোনমিক, আর এস থেকে সোশ্যাল, প্রেস করলেও হবে। কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সও আসতে পারে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস, যদি ওটা কম আসবে, শুধু কথাটাই বেশি গুরুত্বপূর্ণ। গান্ধী ডিসক্রাইবড স্বরাজ এস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কথাটা কিন্তু আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই কথাটা আছে। গান্ধী के स्वराज को एक समकोण त्रिभुज के तरह दिखता है, বলছে উইথ 4 এসেনশিয়াল কম্পোনেন্ট, চারটা এসেনশিয়াল কম্পোনেন্ট কি? পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, রিলিজিয়াস, ফ্রিডম। অল আসপেক্টস মাস্ট বি ইন এ হারমোনি অফ দ্য রিলিজিয়াস ট্রু স্বরাজ। তাহলে ট্রু স্বরাজের জন্য কি লাগবে? এই চারটা আসপেক্টের একটা হারমোনি লাগবে। হারমোনি মানে কি? একসঙ্গে জোড়া আর কি,
এরকম মনে হয়। সামঞ্জস্য। হ্যাঁ, একদম হারমোনিয়ামে আমরা গান বজাই না, হারমোনিয়ামে শুধু টিপলেই কি সুর হয়? একটা সামঞ্জস্য ভাবে না, টিপলে তারপর তো সুর আসে। এর তাহলে সঙ্গে তালের সঙ্গে তালটা মিলাতে হবে। একদম, তাহলে ওই হারমোনি থেকে হারমোনি ওয়ার্ডটা মনে রাখবে। What did Gandhi emphasize about the relationship between individual and state in his political philosophy? गांधी ने अपने राजनीतिक विरोध विचारधारा में व्यक्ति और राज्य के बीच संबंधों को कैसे देखा? গান্ধী ने अपने রাজনৈতিক বিচারধারা, ও তো রাজনৈতিক লোক না, তো রাজনৈতিক বিচারধারা থাকবে, সেখানে বুঝে ব্যক্তি এবং রাজ্যের মধ্যে সম্বন্ধটা কেমন হবে, ব্যক্তি এবং রাজ্যের সম্বন্ধটা কেমন হবে। আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করবো, প্লেটোর পলিটিক্যাল ফিলোসফিতে চলে যাবো একবার। ম্যাডাম বিটা হবে। আচ্ছা ওটা আমি উত্তরটা পরে দেখছি, প্লেটোর পলিটিক্যাল কেন ফিলোসফিকে কি যেতে পারি হবে? আমি? সি হবে ম্যাম। আমি কি ওটা হবে? পরে দেখছি উত্তরটা, আমি একটা প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ দিদি ম্যাম বলেন। প্লেটোর পলিটিক্যাল ফিলোসফিতে এখানে সাথে একটা রিলেট পাচ্ছি, মানে কোশ্চেন মনে পড়ে গেল আর কি। এখানে ব্যক্তি এবং রাজ্য এই সম্বন্ধটা জানতে চেয়েছে প্লেটোর, গান্ধীর মতে। আচ্ছা প্লেটো এখানে ব্যক্তি এবং রাজ্যের মধ্যে তার পলিটিক্যাল ফিলোসফিতে কাকে বেশি গুরুত্ব দিবে, রাজ্যকে না ব্যক্তিকে? কার বেশি ভূমিকা থাকবে এখানে? ব্যক্তিকে বেশি করে গুরুত্ব দেবে, কারণ তিনি ভাববাদী দার্শনিক। আর একটু ভেবে বলো, পলিটিক্যাল ফিলোসফিতে চলে যাও তা। ম্যাম রাজ্যকে গুরুত্ব বেশি। সামান্যকে গুরুত্ব দেয় সে বেশি না, সামান্য মানে কি সেখানে অনেক, তাহলে অনেক মানে এখানে রাজ্যের ভূমিকা, এইভাবে আনসারটা দেবে, এরকম কোশ্চেনও আছে। আর অ্যারিস্টটল হলে, অ্যারিস্টটল কি বলেছে? আসলে তো বিশেষকে প্রাধান্য দিবে, এককে দিবে নিজেকে। একদম, তার মানে ব্যক্তিকে। ওখান থেকে ওই প্লেটো তাহলে অ্যারিস্টটলে, আরেকটা ব্যক্তিকে আর রাষ্ট্রকে দিদি। হ্যাঁ রাষ্ট্রকে মানে সমাজকে বেশি গুরুত্ব প্লেটো দিবে। রাষ্ট্রকে আর অ্যারিস্টটল রাজ্য বলতে ব্যক্তিকে। এখানে ওখানে সমাজ কথাটা ইউজ করেছে, প্লেটোর দর্শনে সমাজ কথাটা ইউজ হয়েছে, সোসাইটি, সোসাইটি। সোসাইটি আর স্টেট। একদম, মানে যখন কোনো ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি বা কোনো ফিলোসফিতে যদি কোশ্চেন পড়ে যেটা সম্পর্কে তুমি জানো না বা আমরা পড়িনি, তখন না তার যে ফিলোসফিটা, তার ফিলোসফিটা ভাববে সে কোনটাকে গুরুত্ব দিবে, সেই দিক থেকে ভেবে আনসারটা করে দিবে, দেখবে ঠিক হয়ে গেছে। শর্টকাটে মনে রাখলে অ্যারিস্টটল বিশেষ, বিশেষ বলতে ব্যক্তি, বিশেষ মানে ব্যক্তি। আর প্লেটো আর প্লেটো সবসময় উদাহরণ। সামান্যকে যুক্ত দেয় সমাজকে, সমাজ তার মধ্যে। ম্যাডাম লক, ম্যাডাম লক। লক বলবে, লক বলতে চাইছে যে ও সম্পদ, এই যে ওর যে ফিলোসফিটা একটু আলাদা, লকের ভাবে ওইভাবে যায় না। লকের যে সমাজটা না, ওই কন্ট্রাক্ট থিওরি গুলো যেগুলো ছিল, লক ওখানে বলবে যে সম্পত্তির যে কথাটা আসবে, বলছে সম্পত্তি যে যার যেটা সম্পত্তি, তার সম্পত্তির অধিকার তার মধ্যে থাকবে। ওই ইউনিট 7-এ যখন যাবো তখন ডিটেলস আলোচনা করব। রলসের ফিলোসফি যদি যাই বা অন্যান্য যে দার্শনিকরা রয়েছে, সেখানে অনেকে বলবে যে, একজন বলবে যে সম্পত্তির একটা বন্টন হতে হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে সম্পত্তি যেন সমান থাকে, কোনো একজন গ্রাস করতে পারবে না। ওই দার্শনিকটার নামটা মাথায় আসছে না। যেমন তার মতে, তার মধ্যে তারা বলছে এই যে আম্বানি, আম্বানি কি করছে, সমস্ত সম্পত্তি গুলোকে তার মধ্যে রেখে দিয়েছে, তো ওটা গুরুত্ব দেবে না। লক এখানে এসে কি বলবে, না ও রোজগার করছে, ওর টাকার মধ্যে ওর প্রভার্টিটা তার নিজের একটা অধিকার, আমি কষ্ট করে টাকা রোজগার করছি, এটা আমার অধিকার, আমি এটার মধ্যে আমি আমি করবোই, কারণ আমার প্রত্যেকটা মানুষের মধ্যে সমান ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা বা উপরওয়ালা, তাহলে সে কামিয়ে নিক, কষ্ট করে বানাক, ঠিক আছে। এর আমি যদি এখন একটা উদাহরণ, আমার উদাহরণটা দিচ্ছি, আমি সকাল থেকে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে আসছি, তারপরে এখানে এসে ওভার ডিউটি করছি, তাহলে আমার ওভার টাকা হচ্ছে। এবারে আমার বাড়ির যদি আমার সংসারে যদি, স্পেশালি এটা আমার বাপের ঘরে ফ্যামিলিতে প্রবলেম হবে না, আনম্যারিড পার্সনের জন্য, ম্যারিড পার্সনের জন্য এটা সমস্যা হয়, কারণ আমি বাস্তব উদাহরণগুলো এই কারণেই দিচ্ছি, কোনো সময় হয়তো তথ্যটা ভুলে যাবে, বাট উদাহরণটা মনে থাকলে উত্তরটা দিতে পারবে। যেমন আমার খালা জব করে, সরকারি জব করে, তাহলে তার যা যে আছে সে কিন্তু জব করে না, তাহলে এবারে সে এসে কি, তার কিন্তু তার যা যে কাজটা করে সে কিন্তু এসে ডিউটিটা করে, তাহলে সকালে রান্নাটা তার যা করে, রাতে বিকেলে প্লাস রাতে দুবেলা রান্না আমার খালাকে করতে হয়, কারণ সেখানে সে করতে আসছে, এবং করার পরেও সে কিন্তু টিউশন পড়ে আবার ডিউটি করে। তাহলে কি হলো, এবারে তার যা তো হিংসা করছে, বলছে না তুমি সম্পদের সমান বন্টন হবে, ঠিক আছে। একটা ঘরের আমরা বউ, মানে ও যা শাড়ি পরবে আমিও তাই শাড়ি পরবো, ও যেভাবে জীবন চালাবে আমিও চালাবো, এটা একটা দার্শনিক একটা সম্প্রদায় বলছে। আর লক এখানে এসে বলবে যে না, ও তো নিজে পরিশ্রম করছে, তুমি তোমার রান্নার ডিউটিটা করে সারাদিন সকালে রান্না করে দিলে, সকাল 9টায় তুমি ফ্রি হয়ে গেলে, 9টা থেকে রাত 9টা পর্যন্ত তুমি ঘুমোচ্ছ, রিল দেখছো, পড়ে থাকছো, তুমি অন্য কিছু কাজ করো, তুমি রান্নার ব্লগও করতে পারো,
বা তুমি অন্য কোনো কাজ করো, সেখানে টাকা রোজগার করো। সে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে আসছে, এসে রাতে রান্না করছে, আবার রাতে অনলাইন সে পড়াচ্ছে, তারপরে তার টাকা হচ্ছে। অতএব সেই সম্পত্তির অধিকার তার। আর অন্য যারা দর্শন ব্লকের বিরুদ্ধে, আমার নামটা মনে নেই এই মুহূর্তে, যখন পড়াবো তখন বলে দেবো, তারা বলছে যে না, সম্পদের সমান বন্টন হতে হবে। দুশো হবে দিদি? রুশোরটা একটু আলাদা আবার ফিলোসফিটা, রুশো ওইভাবে বলবে না কথাটা। আমি আর ডিটেলস যেন পড়াবো তখন তো বলেই দিল। বাস লকের কথাটা শুধু মনে রাখো, লক বলবে প্রভার্টির প্রতি, সম্পদের প্রতি তার অধিকার রয়েছে মানুষের। এইটুকু মনে রাখলেই লকের ফিলোসফি থেকে কোশ্চেন এখানটায় আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এটা কি বলে দেবো পারতি? গান্ধী আনসারটা তো বলেই নি আমি। आंसरটা কি হয়েছে দেখো, বলছে দ্য इंडिविजुअल मस्ट ऑलवेज ओबे टू स्टेट, মানে ব্যক্তি को हमेशा राज्यों को पालन करना चाहिए। The state should control the individual's action entirely, राज्यों को व्यक्ति की क्रियाओं को पूरी तरह से नियंत्रित करना चाहिए। মানে রাজ্যকে ব্যক্তিকে ক্রিয়াকে, মানে যে রাজ্য, সে রাজ্য কি ব্যক্তিকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করবে, এই কথাটা বলছে না। ইন্ডিভিজুয়াল মোরাল ডেভেলপমেন্ট এন্ড রেসপন্সিবিলিটি শুড কাম ফার্স্ট, মানে ব্যক্তি का নৈতিক বিকাশ আর জিম্মেদারি पहले होनी चाहिए। মানুষকে, হ্যাঁ অবশ্যই, যে প্রত্যেকটা মানুষ যদি নৈতিক ভাবে ডেভেলপমেন্ট হয়, তার রেসপন্সিবিলিটিটা যদি পালন করে, ইন্ডিভিজুয়াল যদি আমরা সবাই পালন করি, তাহলে কি হচ্ছে, অটোমেটিক সমাজ ভালো হয়ে যাচ্ছে। এটা এটা কিন্তু বলবে তোমার অ্যারিস্টটল বলবে যে ইন্ডিভিজুয়াল এর উপর জোর দিয়েছে। আর এখানে বলছে, গান্ধী বলছে যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা স্ট্রং থাকি, ইন্ডিভিজুয়ালি যদি ঠিক থাকি, তখন কিন্তু রাজ্যটা চলবে। আমাদের সকলের সেখানে একটা কন্ট্রিবিউশন থাকতে হবে। গান্ধী emphasized that the individual is the central to societal and political individual development। তাহলে সোসাইটাল আর পলিটিক্যাল ডেভেলপমেন্ট হতে গেলে কাকে গুরুত্ব দিচ্ছে গান্ধী? ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিচ্ছে, এবং সেন্ট্রাল পয়েন্টে রাখছে তাকে। He believed the moral and ethical growth of individual are crucial to the progress of the state। কোন একটা স্টেটের, কোন একটা সমাজের, কোন একটা সোসাইটি যদি আমাদের প্রোগ্রেস মানে হচ্ছে তোমার উন্নতি, তাহলে উন্নতি লাগে, তাহলে উন্নতির ক্ষেত্রে সে কি বিশ্বাস করছে যে ইন্ডিভিজুয়ালটাকে আমাকে মোরালি গ্রোথ হতে হবে। এথিক্যালি যদি আমরা প্রত্যেকটা মানুষ কাজ করি, এথিক্যালি যদি গ্রো করি, আমাদের যদি গ্রোথ থাকে, তাহলে সমাজ, সোসাইটি বা স্টেট অটোমেটিক ভালো হয়ে যাবে। অ্যান্ড নো স্টেট could thrive without the considering the individual's autonomy and conscience। মানে হচ্ছে রাজ্য तब तक फल फूल नहीं हो सकता जब तक नहीं वो व्यक्ति को स्वतंत्रता और বিবেক का महत्व না দে। যতক্ষণ না এক একটা ব্যক্তিকে স্বতন্ত্র দেবো, এক একটা ব্যক্তির মহৎপূর্ণ যে ক্ষমতা, তার সেই অনুযায়ী কাজ করতে আমরা দেব, ততক্ষণ সমাজ ভালো হবে না। দিদি গান্ধীজি কি এই কথাটা বলেছিল, ব্যক্তিকে নিয়ে সমাজ? ব্যক্তিকে নিয়ে হ্যাঁ, এইভাবে বলা যায়। এই তো কথাটা তো একদম বলছে, ব্যক্তিকে সেন্ট্রাল পয়েন্টে রাখছে। ব্যক্তি, আমি অনেকদিন আগে পড়েছিলাম, ওর জন্য মনে পড়লো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইজ দ্য ব্যক্তিকে সেন্ট্রাল পয়েন্ট। ব্যক্তিকে হলে সমাজের উন্নতি হবে। ব্যক্তি যদি ভালো হয় তাহলে সমাজ অটোমেটিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার ব্যক্তি যেহেতু খারাপ, তাই সমাজ আমরা ভালো করতে পারবো না। হ্যাঁ, আবার একটা জিনিস, ব্যক্তির স্বাধীনতা, যদি প্রশ্নটা আর অন্যদিকে হয়, ব্যক্তিকে কি স্বাধীনতা দেবে? হ্যাঁ, ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে, ঠিক আছে, ব্যক্তি স্বাধীন হবে। তবে হ্যাঁ, ব্যক্তিকে বলছে, তোমাকে ধরো আমাকে স্বাধীনতা দিয়ে দিল, আমি আমার মতো করে চলবো, তাহলে আমি যদি তোমাকে খুন করে চলে আসি, এটা কি ঠিক হবে? তখন বলছে গান্ধী, না, ব্যক্তি তুমি স্বাধীনভাবে কাজ করো, তবে ব্যক্তিকেও উচিত তাকে মোরালি চলা। এই কথাটা বলেছে, হি বিলিভ দ্য মোরাল এথিক্যাল গ্রো, মানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মোরালিটি এবং এথিক্যালি যদি সে কাজ করে, মোরালিটি যদি ফলো করে, তাহলে অটোমেটিক সমাজটা ভালো হয়ে যাবে। ব্যক্তি গুরুত্বপূর্ণ, ব্যক্তির সাথে সাথে তার মোরালিটিটাও গুরুত্বপূর্ণ দিয়েছে, গুরুত্বপূর্ণ ভেবেছে। আচ্ছা, এখান থেকে 35 থেকে 40 পর্যন্ত 5টা কোশ্চেন বাকি থাকছে। এই 5টা কোশ্চেন আমি একটা ছোট অন্য একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তোমাদেরকে লিঙ্ক করে দেবো রাতে। সকালে ক্লাসটা পেয়ে যাবে দুটোই। আজকে এখানে থামিয়ে দিলাম ক্লাসটা 1 ঘন্টা। বলবো দিদি উত্তরগুলো? কিছু বলার ছিল? হ্যাঁ বলো। কিছু বলার ছিল? হ্যাঁ 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 বলো। গ্রেট ইজ গুড ফর অল, সকলের ভালো। আচ্ছা, এটা আগে বলে দাও তো, এই কথাটাকে বলেছে গ্রেটেস্ট গুড ফর অল, গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। তাই উপযোগবাদীরা বলেছে, মিলার বেনথাম। গ্রেটেস্ট গুড ফর অল এটা বলবে সর্বদাই। এই যে পার্সোনাল ওয়েলবিং, এতক্ষণ বলছিলাম না, না পার্সোনাল নয়, এটা হচ্ছে ওয়েলবিং, শুধু পার্সোনাল নয়, সকলের কথা বলবে এটা।
আনসারটা যদি এই কটা বলবে তো আনসারটা দেখে ফটাফট করে আমি ছেড়ে দিচ্ছি, এটা শেষ করে দিচ্ছি তাহলে 40টাই। আর শর্ট আমি একটা 5টা এই ইয়ে দিয়ে অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আমি লম্বা চাইছি না, ক্লাসটা প্রত্যেককে 1 ঘন্টা শেষ করতে চাইছি না। ঠিক আছে, এটা আনসারটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে শুধু আনসারটা বলে দাও। হুইচ অথর ইনফ্লুয়েন্সড গান্ধীজ কনসেপ্ট অফ জন রাস্কিন জন রাস্কিন একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, হাজারো বার কোশ্চেনটা এসছে। তাদের প্রবলেম হচ্ছে আমি এক কোশ্চেন ক্লাসটা আমি দুবারা করে দেবো, 5টা কোশ্চেন নিয়ে সেটা করে নেবে, এখন শুধু উত্তরটা দিয়ে ছেড়ে দিচ্ছি। হোয়াট ডিড গান্ধী বিলিভ শুড বি দ্য প্রাইমারি মিডিয়াম অফ দ্য এডুকেশন? এডুকেশনের প্রাইমারি এডুকেশনের জন্য কি মিডিয়াম লাগবে? ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, তামিল, তেলেগু, সংস্কৃত, ফ্রেঞ্চ, কি লাগবে? মাদার টাং। এরপর হচ্ছে তোমার হোয়াট ডিড গান্ধী এমফেসাইজ এসেনশিয়াল এডুকেশন? এডুকেশনের জন্য এসেনশিয়াল কোনটা? ভোকেশনাল ভোকেশনাল কথা বলছে, আর্ট এবং ক্রাফট এর কথা বলেছে গান্ধীজি ফার্স্ট। এরপরে হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু গান্ধী হোয়াট অ্যাসপেক্ট অফ এডুকেশন শুড রিসিভ দ্য স্পেশাল অ্যাটেনশন ফর ওমেন? ওমেনদের জন্য কি গুরুত্ব দিয়েছে? সোশ্যাল এডুকেশন, হাউস হোল্ড ম্যানেজমেন্ট অ্যান্ড চাইল্ড রিয়ারিং, না ইকোনমিক এডুকেশন? এটা হবে হাউস হোল্ড ম্যানেজমেন্ট অ্যান্ড চাইল্ড রিয়ারিং। গৃহ প্রবন্ধন আর লালন পালন পোষণ কাজ শিক্ষা দিতে হবে। Next question. Which of the following best reflects Gandhi's concept Swadeshi in relation to nationalism and the internationalism? মানে গান্ধী কি রাষ্ট্রীয়তা और अंतरराष्ट्रीयता से जुड़े স্বদেশী কি যে অবধারণা, স্বদেশীর কথা বলেছিল না, বলছি এখানে কোন কোন বিষয়গুলো স্বদেশীর হতে গেলে থাকবে বা স্বদেশীর ক্যারেক্টারিস্টিক সেখানে কোনগুলো? সবগুলোই হবে। স্বদেশী মিনস সোললি রিজেক্টিং অল ফরেন। স্বদেশী মানে হচ্ছে বিদেশের যে জিনিসপত্র সেগুলোকে আমরা ইয়ে করে দেবো, ত্যাগ করব। এবং ওয়ান্স ফার্স্ট ডিউটি হবে, কোনো একদিনের ফার্স্ট ডিউটি হবে কি কেয়ার ফর দেয়ার নেইবার ফস্টারিং লোকাল রিলেশনশিপ, মানে আশেপাশে যারা নেইবার যারা পাশাপাশি রয়েছে তাদেরকে মানে ব্যক্তিগত पहला কর্তব্য अपने पड़ोसी की देखभाल करना है और स्थानीय संबंध में बढ़ावा देना है। ঠিক আছে, অপশন সি হচ্ছে স্বদেশী প্রমোটস দ্য ইউজ অফ দ্য লোকাল প্রোডাক্টস এন্ড হোয়াইল ট্রাইং টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি। বলছে স্বদেশী যে স্থানীয় জিনিসগুলো উৎপাদন হবে সেগুলোকে ব্যবহার করতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে যাতে স্থানীয় যে উৎপাদন করছে লোকালি যেই প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে তাদের গুণটা যাতে বাড়ে, কোয়ালিটি যাতে বাড়ে, তার জন্য তাকে খেয়াল করতে হবে। যেমন ওই ধুতি তৈরি বা আমাদের যে তাঁতি ব্যবস্থাটা ছিল না, তখন দেখো মেশিনে কাপড় আসছে আর তাঁতের কাপড় আসছে। বলতে চাইছে যে তাঁতের কাপড় ইউজ করো এবং সাথে সাথে তাঁতিরা যাতে কাজটা আরো ভালো করতে পারে, কোয়ালিটি করতে পারে, তাতে তোমরা হেল্প করো, তাদের গুণবত্তা তাকে বাড়াতে হবে, এটাও তিনি বলেছিলেন। তাহলে এটা অল অফ দ্য অ্যাবাভ আনসার হবে, মানে মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ আনসার হবে। ঠিক আছে, এখানে ক্লাসটা বন্ধ করে দিলাম। যার ইচ্ছা হবে এই 5টা কোশ্চেন নিয়ে আমি একটা ছোট ক্লাস করে দেবো, মানে ওটা ইউটিউবেতে দেবো, তো ওটা করে নিবে তোমরা। কি বলার ছিল এবারে বলো। ম্যাডাম বলছিলাম 1 নম্বর যে এর আগে গান্ধীর এমসিকিউ কোশ্চেন হয়েছে, এটা এখনো আপলোড পাইনি। হ্যাঁ, আজকে রাতে করবো 12টার পরে। হ্যাঁ, আর একটা কথা বললাম, ঠিক আছে, আর একটা কথা বলছিলাম ম্যাডাম, আপনি যে ভিডিও গুলো করছেন ইউটিউবে দেখছি ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যদি পিডিএফ ফাইল মানে দেন না কোশ্চেনটা, ওই কোশ্চেনটা পিডিএফ ফাইল এটা এখন দিয়ে দিচ্ছি। দিলে আরো ভালো হয়, তাহলে অত স্কিপ করে দেখতে হয় না। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি, এখনই। আমি কালকে দেবো বলেছিলাম, বাট পিডিএফটা না সে একটু উঠানামা ছিল না, দুবার আমি ঠিক করেছি, তার জন্য ওই কারণে আমি দিইনি, যে যদি কেউ প্রিন্ট করে নেয় ওই উল্টো পাল্টা এদিকে উঠানামা থাকবে, খারাপ লাগবে, তো 1 পেজে হবে। আজকে করে দিয়েছি, এখনই দিয়ে দিচ্ছি, ক্লাসটা আমি থামিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল ম্যাডাম। বলো বলো। বলছিলাম ওই মানে ফিলোজফির মানে ফিলোজফির কোশ্চেন গুলো বলছিলাম, মানে ওই টায়ার মানে 1 আচ্ছা, 2 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, আচ্ছা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ওগুলো দিইনি এখনো না, দিয়ে দিচ্ছি। 3টা দিয়েছেন। 3টা দিয়েছি, 1 2 হ্যাঁ, এবার 1। শুধুমাত্র ফিলোজফিটা পিডিএফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আর মানে হিন্দি মানে এক জায়গায় মানে হিন্দিটা রাখলেন, এক জায়গায় ইংলিশটা পুরো পিডিএফ করলেন। ওটা না আমার এখন ক্রিয়েট করা হয় না, এখন এমনি দিতে পারলে আমার কাছে বর্তমানে এখন ক্লাসটা থামিয়ে দিয়ে দিলাম।